ঋতু ঘরে বসেই বই পড়ছিল। পাশেই ঋতুর মা বসে কাপড় সেলাই করছিল। এমন সময় ঋতুর মায়ের হাতে সূচের আঘাতে রক্ত পড়তে শুরু করলো। আহ মাগো! কি হলো মা? হাতে আবার সূচ বিঁধেছে? ইস, তোমায় কত করে বলি রাতেই সামান্য আলোয় সেলাই করো না। তুমি তো আমার কোনো কথাই শোনো না মা। তুই মেয়ে হয়ে মাকে বকছিস ঋতু? মা যদি ছেলে মানুষই করে তো একটু একটু তো বকতেই হয়। কি দরকার মা এত পরিশ্রম করার? সংসারে তো মাত্র 3টি লোক আমরা। ওসব বললে হয়? সামনে তো তোর পরীক্ষা। কত টাকা লাগবে বলতো? সেলাই করার সব টাকা দিয়েই তো তোকে পড়াচ্ছি। তোর বাবার কত স্বপ্ন ছিল, মেয়ে অনেক পড়াশোনা করে বড় চাকরি করবে। তোর বাবার স্বপ্ন তো পূরণ করতে হবে রে মা। তা বলি তুমি এত পরিশ্রম করবে? সারাদিন সংসারে সব কাজ করে বাগানের দেখাশোনা করো, ঠাকুমাকেও দেখে রাখো, আবার সেলাই। তোমারও তো মানুষের শরীর মা। তুমি অসুস্থ হলে তখন কি হবে? আমার কিচ্ছু হবে না রে ঋতু। অসুখ এলে বলবো আগে আমার মেয়ে মস্ত চাকরি পাক, তখন এসো। এখন অসুখ করলে তো চলবে না। তখন একটি বাটি হাতে ঘরে এলো ঋতুর ঠাকুমা। বৌমা, বৌমা কি হয়েছে? তোমার গলার আওয়াজ পেলাম। ও কিছু নয় মা, আপনি আসতে গেলেন কেন? আমাকেই ডাকতেন। দেখো তো বৌমা কেমন বানিয়েছি। নারকেলের তো বেজায় দাম, ও আর পাবো কোথায়? তবে সর্ষে বাটা দিয়ে করেছি এই কচু বাটা। আগে আমার মা বানাতো। যেদিন কচু বাটা করতো সেদিন আর কেউ মাছ মাংসের ধারেও যেত না। তা বেশ, অনেক রাত হয়ে গেছে মা। আসুন একসাথে বসে খাবার খাই। ঋতু, তুইও আয়। আজ কচু পাতা বাটা আর পটলের সেচকি দিয়ে ভাত। সবাই আর কই গো বৌমা, ছেলেটা তো আমার অকালেই চলে গেল। পরিবারটা আমাদের ভেঙে নড়বড়ে হয়ে গেল। তবুও তো তুমি সবজি চাষ করো আর সেলাই করো বলে দুবেলা খাবারটা জোটে। আহ মা, থাক না সেসব কথা। আসুন আগে দুটো মুখে দেবেন। ঋতু, খেয়ে তারপর পড়াশোনা করিস। আয় মা। ঠিক আছে মা, তুমি ভাত বাড়ো, আমি আসন পেতে গ্লাসে পানি দিচ্ছি। বর্ষাকাল আসতে না আসতেই শুরু হয়েছে মুষলধারের বৃষ্টি। সামনে পরীক্ষা, তাই ঋতু আজ কলেজে যায়নি। ঋতু, ঠাকুমার খেয়াল রাখিস। আমি সেলাইয়ের কাপড়গুলো দিয়ে একটু পরে ফিরে আসবো। এই বৃষ্টির মধ্যে তুমি কেমন করে যাবে মা? ছাতাটা নিয়ে যাব। এগুলো জামা দিলে তবেই টাকা আর নতুন কাজ পাবো। বৃষ্টি কবে শেষ হবে তার তো ঠিক নেই। এমন বসে থাকলে চলবে বলতো? সাবধানে যেও মা, আর তাড়াতাড়ি ফিরে এসো। মা, আমি আসছি মা। আপনার কিছু লাগবে? না বৌমা, তুমি সাবধানে যাও। এইটা কি গো ঠাকুমা? এইটা এইটা আমার রান্নার খাতা রে। পাঠশালা থেকে ফিরে জানলাম আজ আমার বিয়ের পর এই গ্রামে চলে এলাম। তোর দাদু নিত্য নতুন খাবার খেতে খুবই ভালোবাসতো, তাই আমিও যেখানে যা রান্না পেতাম তাই এই খাতায় লিখে রাখতাম। বাহ, বেশ মজা তো। এখানে কত রকমের রান্না আছে গো ঠাকুমা? তা প্রায় সখানেক তো হবেই। আরে বাপরে, তুমি এত রান্না জানো? দেখি তো কি কি রান্না আছে এখানে। তুই যা খেতে চাস তাই পাবি এখানে। ভর্তা, মাছ, মাংস সহ নানান পদের খাবারের নাম আর রান্নার ধরন আছে এখানে। ওদিকে বৃষ্টির মধ্যে আসছিল ঋতুর মা। তার আজ বেজায় মন খারাপ। বৃষ্টির পানি আর তার চোখের পানি একাকার হয়ে যাচ্ছিল।
এত পরিশ্রম করি, তারপরও মহাজন এমন করে প্রতিবার ঠকিয়ে দেয়। অন্য কোনো কাজও জানি না, হয়তো কবেই মহাজনের এই সেলাই কাজ ছেড়ে দিতাম। এই সামান্য কটা টাকা দিয়ে কেমন করে সে মেয়েটার লেখাপড়ার খরচ চালাবো। কাক ভেজা হয়ে ঘরে এলো ঋতুর মা। হায় হায়, এ তোমার কি অবস্থা হয়েছে মা? কি হয়েছে তোমার? নতুন কিছু নয় রে মা, যদি জীবনে ভালো কিছু হতে পারিস তবে গ্রামের গরিব লোকেদের জন্য কিছু করিস মা, সাথে কেউ তাদের ঠকিয়ে না দিতে পারে। মহাজন লোকটা সবসময় অমনি, ওনার কাজই পরের কাছে কাঁঠাল ভেঙে খাওয়া। তুমি কাজটা ছেড়ে দাও মা, আমি দুটো টিউশনি খুঁজে নেব। তা হয় না রে মা, সামনে তো তোর আরো বড় বড় পরীক্ষা দিতে হবে। আমি তোর পড়াশোনায় কোনো ক্ষতি হতে দেব না। তোকে তোর বাবার স্বপ্ন পূরণ করতে হবে, এই গ্রামের নাম উজ্জ্বল করতে হবে। পলাশপুরকে সবাই ঋতুর গ্রাম বলেই চিনবে একদিন। সেসব হবে, তুমি এখন মাথাটা ভালো করে মুছে নাও তো মা, নয়তো জ্বর হবে যে। তুই বস, আমি বরং রান্নাটা চাপাই। কত বেলা হয়ে গেল বলতো, আজ বৈশাখের চচ্চড়ি করবো। তুই তো বড্ড ভালোবাসিস, তাই না রে? তবে আজ একটু বেশি চাল নিও মা। সে তো আমি জানি রে মা, তোকে বলতে হবে না। ঋতুর মা রান্নার কুটনো করছিল, তখন শুকনো মুখে এলো ঋতুর ঠাকুমা। এ কি মা, এই বৃষ্টির মধ্যে আপনি রান্না ঘরে? কিছু লাগবে? না গো বৌমা, কিচ্ছু লাগবে না, কিন্তু এমন একটা ব্যাপার, কি করি বলো তো? কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার দাদা আসবে বলে খবর পাঠিয়েছে, একই বৃষ্টি, তার ওপর সংসারের এই হাল, বারণ তো করতে পারি না। এ মা, সি 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 সি, অতিথি হলেন সংসারের আশীর্বাদ, বারণ করবেন কেন মা? মামা বাবু নিজে আসতে চেয়েছেন, এইটাই তো অনেক। যতটুকু সাধ্য আছে তার কোনো অযত্ন হবে না মা, আপনিও সব ভাববেন না। আমি আসি তো নাকি? তা নয় গো বৌমা, দাদা আমার বড্ড ইলিশ খেতে ভালোবাসে, যতবার এসেছে আমি তাকে নিজ হাতে ইলিশ রান্না করে খাইয়েছি। এবারে পদ্মার ইলিশের বড্ড নাম ডাক কিনা। ইলিশ? সে তো অনেক টাকা। আচ্ছা, আপনি ভাববেন না মা, মামা বাবু তো কদিন এখানেই থাকবেন, আমি এর মধ্যে ইলিশের ব্যবস্থা করব। আপনি ঘরে যান মা। তখন নামলো ঝুম বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে হাতের জোড়া ইলিশ নিয়ে ঋতুদের উঠোনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ ভদ্রলোক। রমণী, রমণী। দাদা তুমি কতদিন পরে এলে বলো তো? এসো এসো, ভেতরে এসো। এই বর্ষায় তোমার আমায় মনে পড়লো, তাও এতদিন বাদে। অভিমান করে নাক ফেলানোর স্বভাব তোর গেল না রমণী। নে, জমিয়ে ইলিশ দুটো রাত দেখি কেমন পারিস। আসলে বর্ষা না এলে এত ভালো ইলিশ কি পাওয়া যায় বলতো? যা যা, রান্না শেষ কর। তুমি বসো দাদা, আমি এক্ষুনি ইলিশ ভাজা, ইলিশ পাতুরি, ইলিশের ডিমের বড়া আর ইলিশ ভাপা করে আনছি। আহ, খাসা, যা বোন, বড্ড খিদে পেয়েছে। বয়স হয়েছে তো, খিদে চেপে রাখতে পারি না। তুমি একটু বসো দাদা। বহুদিন বাদে এই বৃষ্টির দিনে আবার ঋতুদের বাড়িতে ইলিশের পদ রান্না হচ্ছে। ঋতুরা সকলেই ইলিশ খেতে ভালোবাসে, কিন্তু স্বাদ থাকলেও সাধ্য নেই। ঠাকুমার জমিয়ে ইলিশ রান্না করে সকলকে নিয়ে খেতে বসেছেন। খেয়ে বলো তো দাদা, কেমন রেঁধেছি? আহ, খুব ভালো হয়েছে। তোমরা সকলে বসে আছো কেন? খাও। আহ, আজ এই বর্ষায় সকলে মন ভরে ইলিশ খাও। ধন্যবাদ মামা দাদু, তুমি এসেছিলে বলে
এতদিন বাদে বাড়িতে ইলিশ রান্না হলো, আর কতদিন বাদে যে ইলিশ পাতে পড়লো। আহ, খেতে খুব ভালো হয়েছে গো ঠাকুমা। বর্ষার দিনে ইলিশ খাওয়ার মজাই আলাদা। সকলে মজা করে ইলিশ খেলো। তারপর সকলে মিলে বসলো গল্প করতে। দাদা, তোমাকে কিন্তু পুরো বর্ষা আমাদের সাথেই কাটিয়ে যেতে হবে। না রে বোন, তা হয় না। ওদিকে অনেক কাজ, না গেলেই নয়। আমাকে আজকেই ফিরে যেতে হবে। এসে যদি ফিরে যাবে তবে এলে কেন দাদা? তোকে এই টাকাগুলো দিতে এসেছি বোন, তুই এগুলো রাখ। এগুলো তোর ভাগের জমির টাকা। ও টাকা আমি নিতে পারবো না দাদা। বাপের ভিটি বিক্রে মানে তো বাপের বাড়ির সাথে সব সম্পর্ক মিটিয়ে নেয়া। আমার এসব চাইনি দাদা। এসব কোনো কথা নয় রমণী, ছেলে মানুষই করিস না। তাছাড়া আমি তোকে খুশি হয়ে দিচ্ছি, কারণ এটা তোর দরকার। ঋতুর পড়াশোনা, বৌমা একা কেমন করে কি করে, সবটা তো আমার অজানা নয়। মেয়েটা অল্প বয়সে স্বামী হারালো, মেয়েটাকে মানুষ করতে হিমশিম খাচ্ছে। তবুও দাদা। ঋতু, এটা তোকে দিয়ে গেলাম দিদি ভাই। তুই মানুষের মতো মানুষ হ। মস্ত একটা চাকরি পেয়ে নদীর ওপারে মস্ত ইলিশ নিয়ে এই মামা দাদুকে দেখতে যাবি, কেমন? ঠিক আছে মামা দাদু, তাই হবে। আজ আমি চলি, আবার দেখা হবে। সাবধানে যাবেন মামা বাবু, আপনার আবার আসার অপেক্ষায় থাকবো। দাদা, তুমি আবার কবে আসবে দাদা? আসছে বর্ষায় আবার ইলিশ নিয়ে আসবো। তোর হাতের সব মজাদার ইলিশের পদ খাবো রে। এবার চলি, নয়তো ট্রেন ছেড়ে দেবে। আবার দেখা হবে মামা দাদু, তুমি ভালো থেকো। শিহাবের মা রান্না করছিল। এমন সময় লাটিম হাতে সেখানে এলো শিহাব। মা, ও মা, আমাকে একটা লম্বা কাপড় দাও না মা। এই সাত সকালে কাপড় দিয়ে কি হবে শুনি? আমার এখন অনেক কাজ রে বাবু, জ্বালাস নে আমাকে। দাও না মা, এক টুকরো লম্বা কাপড়। আমার লাটিমের দড়িটা ছিঁড়ে গেছে, ওটা বানাবো এখন। তা বাবা, সকাল সকাল লাটিম নিয়ে তো তোর ভারী চিন্তা। আর কোনো কাজ নেই? বাগানের গাছগুলোতে একটু পানি দিলেও তো পারিস। সে তো আমি ঘুম থেকে উঠেই দিয়েছি। আহ, কি গন্ধ বের হচ্ছে! কি রান্না করছো গো মা? পটল ভাজা, ডাল ভাত, আর এই সর্ষে পাবদা। সকাল সকাল এত কিছু! বাড়িতে কোনো অতিথি আসবে নাকি? না রে বাবা, আজ তোর বাবা শহরে যাবে, ফিরবে সপ্তাহখানেক পর। সে খাবার নিয়ে যাবে। তুই বরং তোর বাবাকে ডেকে খেতে আয়, রান্নাটা হয়ে এসেছে, নয়তো পরে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, আমি বাবাকে ডেকে আনছি। শিহাবের মা শিহাব আর তার বাবাকে খেতে দেয়। বাহ, সর্ষে পাবদা! বাহ, বেশ মজা হয়েছে। আমাকে আরেক টুকরো মাছ দাও তো শিহাবের মা। এই নাও, ওই টিফিন কৌটোয় তোমার খাবার দিয়েছি, মনে করে সময় মতো খাবারটা খেয়ে নিও। ঠিক আছে। একটা কথা ভাবছিলাম, আমি তো 10 দিনের মতো থাকবো না। তুমি না হয় এ কটা দিন তোমার মায়ের সাথে কাটিয়ে এসো। বেশ কিছুদিন তো কোনো খবরও দেননি উনি। তুমি ঠিকই বলেছো, আমার মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু বাড়ি ফাঁকা রেখে কেমন করে যাব? ও তুমি চিন্তা করো না, আমি সুবলকে বলে দিয়ে যাচ্ছি, রাতেও থাকবে। তাহলে তো খুব ভালো হয়। আমি এক্ষুনি বাবু আর আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, একসাথেই 3 জন বেরিয়ে যেতে পারবো। মোটেও না, খুব বাজে হয়। আমি কিছুতেই ওই কিপটে বুড়ির বাড়িতে যাব না। সারাদিন গরুর মতো শাক পাতা খেয়ে আমি থাকতে পারবো না। যেতে হয় তুমি যাও।
উনি তোমার দিদিমা হন, গুরুজন, সম্মান দিয়ে কথা বলবে। আসলে উনি অনেক কষ্ট করে তোমার মাকে মানুষ করেছেন। সময় আর কষ্টে উনি এমন হয়ে গেছেন, আমাদেরও উচিত ওনার খেয়াল রাখা। খাওয়া শেষ করে তৈরি হয়ে নাও। অনিচ্ছা সত্ত্বেও শিহাব তার মায়ের সাথে তার দিদিমার বাড়িতে বেড়াতে গেল। বাড়ির সামনের রাস্তার পাশে কিপটে বুড়ি কচু তুলছিল। মা, ও মা। কে? সীমা এলি? হ্যাঁ মা, চলো ঘরে চলো। দাঁড়া বাবু, আর দুখান কচু কেটে নি, তোদের আজ গাটি কচু রান্না করে খাওয়াবো। দেখিস কেমন মজা হয়। কি খাস না তোরা? দেখেছো মা, এই জন্যই আসতে চাই না, কিপটে দিদিমা একটা। আহ শিহাব, তোর বাবা তোকে বারণ করেছে না? আর কটা দিনের ব্যাপারই তো, চল ঘরে চল। দুপুরের খাওয়া দাওয়া শেষে শিহাব আশপাশটা ঘুরে দেখছিল। তখন সেখানে এলো ওর দিদিমা। কি রে দাদু ভাই, তা কেমন লাগছে এখানে? এমনিতে ভালোই, তবে আমাদের গ্রাম আরো বেশি ভালো। এখানে তো আমার খেলার কোনো সাথীও নেই। তাতে কি হয়েছে, আমি আছি তো। আমি তোকে অনেক গল্প শোনাবো। তা আজ গাটি কচুর তরকারি কেমন খেলি বল? আহা, এবারের কচুগুলো বেশ হয়েছে। এসব কচু খেচু খেয়ে কিন্তু দিন পার করতে পারবো না দিদিমা। আমার চিংড়ি মাছ চাই, ভালো দেখে কাটা পোনা চাই। আহ, এলেন আমার বড় লাট সাহেবের নাতি। তুই তো নাতি নোস, যেন একটা লাঠি। কোথায় আমার একটু কষ্ট বুঝবি তা নয়, আমায় সর্বশান্ত করে উঠে পড়ে লেগেছিস। তোমার তো সিন্ধুকে টাকা পয়সার অভাব নেই, কিন্তু তুমি এত কিপটে কেন বলো তো? খবরদার বলছি, একদম আমার সিন্ধুকের দিকে নজর দিবি না। আচ্ছা দেব না, তবে আমার চিংড়ি চাই, এই বড় বড় চিংড়ি চাই। চিংড়ি? ওরে বাপরে, সে তো বেজায় দাম। তারপরও তুই তোর মাকে নিয়ে বেড়াতে এসেছিস, না খাওয়ালে তো বদনাম হবে। আচ্ছা দেখছি কি করা যায়। কয়েকদিন পর। কি হয়েছে শিহাব, অমন মনমরা হয়ে বসে আছিস কেন রে বাবা? বাড়ির জন্য মন খুব কাঁদছে তাই না? হ্যাঁ করছেই তো। বাড়িতে বাবা প্রতিদিন মাছের ঝোল দিয়ে ভাত খায়, আমারও মাছ প্রিয় খাবার। আর এখানে আজ কচু, কাল সবজি, তারপর চচ্চড়ি। আমার এসব ভালো লাগে না। চলো মা, আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। কি আর করবো বল, তোর যেমন বাপের ভিটে ভালো লাগে, আমারও এই ভিটেটার শান্তি মিলে। তোর বাবা এলে তো চলেই যাব, আর কটা দিন একটু সহ্য কর বাবা। দিদিমাকে সেদিন এত করে বললাম, তবুও একটু চিংড়ি খাওয়ালো না। আমরা ছাড়া উনার কে আছে বলো তো? আমরা খেলে তো সেও দুটো ভালো খেতে পারে, তাই না? তখন সেখানে শিহাবের দিদিমা আসে। আজ তো হাটের দিন। রে শিহাব, তুই হাটে যাবি আমার সাথে? তোমার সাথে হাটে যাব? সে তো সারা পথ পায়ে হাঁটিয়ে নিয়ে যাবে, তারপর কিছু খেতে ইচ্ছে করলে 2 টাকার বাদাম কিনে দিয়ে শেষ। না দিদিমা, তোমার সাথে আমি হাটে যাব না। কষ্ট করলে তবেই তো কেষ্ট পাওয়া যায়। আমার কেষ্ট চাই না, তবে আমার চিংড়ি চাই। মা বলেছিল তোমার হাতের চিংড়ি রান্নার কোনো জবাব নেই। তবে আমার মনে হয় তুমি আসলে রান্না টান্না ভুলে গেছো। মা এমনিতেই ওসব আমাকে গল্প শোনায়, তাই না? তবে রে হতচ্ছাড়া, আমি রান্না ভুলে গেছি? জানিস, আমার হাতের রান্না খাওয়ার জন্যে এই গায়ের লোকেরা মুখিয়ে থাকতো। ওসব আমাকে বলে লাভ কি? আমি তো আর দেখিনি। বেশ, চিংড়ি খাওয়াবো তোকে, তবে আমাকেও একটা কাজ করে দিতে হবে তোকে। কি কাজ? চিংড়ি খাওয়ার জন্য আমি সব কাজ করতে রাজি। তবে হ্যাঁ,
চিংড়ি কিন্তু বড় হওয়া চাই, এই বড় বড় চিংড়ি। ঠিক আছে, তুই তাহলে আমার কচু বাগানটা পরিষ্কার করে দে, সাথে কিছু কচু আর কচুর শাক তুলে দে। ওগুলো আমি হাটে বিক্রি করব, আর তারপর চিংড়ি নিয়ে আসবো। ওমা, তুমি কিন্তু সাক্ষী রইলে। চল, আমিও তোকে কচু বাগান পরিষ্কার করতে সাহায্য করছি। শিহাব আর ওর মা মিলে সুন্দর করে কচু বাগানটা পরিষ্কার করে বেশ কিছু কচু আর কচু শাক তুলল। নাও দিদিমা, একদম হাঁপিয়ে গেছি। সাধে কি আর বলি, তুই একটা ননির পুতুল তৈরি হচ্ছিস। তোর মাকে কত করে বলি তোকে কটা দিন আমার কাছে রেখে যেতে, তোকে সব কাজ শিখিয়ে দেব, কিন্তু সে কথা তো তোর মায়ের কানে যাই না। না দিদিমা, তোমার এখানে থাকলে আমি কচু খেচু খেয়েই মরে যাব। তার চেয়ে আমাদের বাড়ি অনেক ভালো। ভালো জিনিস কি আর তোর মুখে রোজবে রে? মাছের চেয়েও সবজি ভালো, জানিস এগুলো? আর এমন করে বলছিস যেন আমি তোকে কিছুই রান্না করে খাওয়াই না। হ্যাঁ, খাওয়াও তো, তবে খাটুনি করে তবেই খেতে দাও। এখন যাও তুমি, নয়তো হাটের সব চিংড়ি বিক্রি হয়ে যাবে। যাও তো। হাটে কচু আর কচু শাক বিক্রি করে কিপটে বুড়ি বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে আসে। ওইদিকে শিহাবের বাবাও আসে ওদের নিতে। তোমার সব কাজকর্ম এরই মধ্যে মিটে গেল? বলেছিলে তো দিন দশকের মতো লাগবে। আর বলো না, অল্প একটু কাজ ছিল, তা আমি তো এসে গেছি। তোমরা গুছিয়ে নাও, আজই বাড়ি ফিরবো। বাবা, তুমি এসেছো? হ্যাঁ রে শিহাব, এই ফল মিষ্টিগুলো তোর দিদিমাকে দিয়ে আয়। শুনলাম তো রান্নাঘরে আছে, আমি মুখ হাত ধুয়ে নেই। ঠিক আছে বাবা। জানো বাবা, দিদিমা আজ চিংড়ি রান্না করেছে। বাহ, তাহলে তো বেশ ভালো সময় এসেছি। বিয়ের পর একবার তোর দিদিমা চিংড়ি রান্না করে খাওয়িয়েছিল, যেন অমৃত খাচ্ছিলাম। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আজ তবে আবারও খেয়ে যেও বাবা জীবন। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি সবাইকে খেতে দিচ্ছি। আয় মা, তুইও হাতে হাতে একটু গুছিয়ে দে। আসছি মা। শিহাব, আয় বাবা। সত্যিই মা, আপনার রান্নার তুলনা হয় না। কি ভালো খেলাম। আর একটু নাও বাবা জীবন। না মা, না, আর পারবো না। কিপটে বুড়ির চিংড়ি মাছ, থুড়ি, দিদিমার চিংড়ি মাছের স্বাদ অতুলনীয়। তুমিও খাও না দিদিমা। আগে তোরা মন ভরে খেয়ে নে, আমি পরে খাবো খন। খিরে মা, তোকে দুটো ভাত দি। না মা, খেয়ে তো বের হব, আর পারবো না। আবার শিহাবের পাঠশালা ছুটি হলে আমরা সকলে শীতে চলে আসবো মা। আপনার হাতের চিংড়ির মালাইকারি আর গরম গরম ভাত খেতে যে কি মজা। হ্যাঁ, আবার চিংড়ি? হ্যাঁ নয় গো দিদিমা, হ্যাঁ, আবার চিংড়ি খেতে আসবো। সুবল আর বিমলের ক্ষেত ছিল পাশাপাশি। সুবলের অবস্থা বেশ ভালো ছিল, বড় ক্ষেত তার, কিন্তু বিমলের ছোট্ট ক্ষেত, ফলনও তেমন ভালো না। যদি আমারও একটা বড় ক্ষেত থাকতো
কত রকমের সবজির চাষ করা যেত, কিন্তু আমার পোড়া কপাল, জমিতে ফলন নেই। দুবেলা খেতেই পারি না, নতুন এক টুকরো জমি কিনবো কি করে? বাপরে বাপ, এই রোদে এতটা জমি কুপিয়ে চাষের উপযোগী করা কি মুখের কথা? সারা শরীর আমার রোদে পুড়ে গেল। ও বিমল ভাই, কি এত ভাবছো গো? আর বলো না, জমিটা দিন দিন অনাবাদি হয়ে যাচ্ছে। এমন চললে না খেয়ে তো মরতে হবে। জমিতে ভালো মানের সার দাও, পানি দিয়ে জমি তৈরি করো, দেখবে ভালো ফলন পাবে। আর বলো না, বাজারের সবচেয়ে ভালো সার দেই, কিন্তু সার আর পানির দামও ওঠে না এই জমির ফলন থেকে। হাল ছেড়ো না ভাই, বিধাতা একদিন না একদিন ঠিকই মুখ তুলবেন। আজ ঘরে ফিরি, এত রোদে আর মাঠে থাকবো না। তুমি কি করবে? খানিকটা জিরিয়ে আরো একটু জমি তৈরি করব, তারপর ঘরে ফিরবো। এত কাজ করে কি হবে? শুধু রোদে পুড়ে কয়লা হয়ে যাবে। ওই কয়লা চেহারা দেখে তখন আর কেউ তোমার সাথে মেয়ে বিয়ে দিতে চাইবে না। বুঝলে? তাই বলে কাজ ফেলে চলে যাব? না না, কাজ ফেলে গেলে আমার রাতে ঘুমই আসবে না ভাই। তুমি যাও, আমি কাজ শেষে পুকুরের টলমলে পানিতে গোসল সেরেই তবেই ঘরে ফিরবো। যা ইচ্ছে তাই করো। সুবল মন দিয়ে পুরো জমি চাষ করলো। তারপর সে পুকুরের পানিতে নেমে মন ভরে গোসল করলো। আহ, কি শীতল পানি, প্রাণটা জুড়িয়ে গেল। একই গাছের ছায়া, পরন্ত বিকেল, তারপর হাড় ভাঙা পরিশ্রম করে একটু তৃপ্তি, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। আমি বরং একটু পুকুরের পানিতেই ঘুমিয়ে নেই। পুকুর পাড়ে দাঁড়িয়ে সুবল চোখ বুজে নাক ডাকতে শুরু করলো। বিমল যাচ্ছিল। আরে, সুবল অমন পানিতে ভেসে আছে কেন? ওরে টরে গেল নাকি? আহ, এতদিনে দয়াল আমার ডাক শুনেছে। ওটা মরলে ওর মাকে বুঝিয়ে ক্ষেতটা আমি হাতিয়ে নেব। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহ হা হা, ও যাই, খালাকে খবর দিয়ে আসি। বিমল গেল সুবলের বাড়িতে। সুবলের মা তখন দাওয়ায় বসে পান খাচ্ছিল। কে সুবল? এলি বাবা? দুপুরে তো খেতেও এলি না। তোর কি খিদে তৃষ্ণে পায় না? এত খেটে করবি বা কি বাবা? আমাদের যা আছে সবই তো তোর। ও খালা গো, আমি সুবল নই, বিমল। কি সর্বনাশ হলো গো খালা। ও খালা, কেমন করে বলবো তোমায়? হায় হায়, কি হলো গো? আহ, এত কাঁদছো কেন বিমল? কি হয়েছে? শুনলে তুমি সহ্য করতে পারবে না। আহ, বলবে তো কি হয়েছে? সুবল আর নেই গো খালা। সুবলের দেহটা পুকুরে ভেসে উঠেছে। এ কি সর্বনাশ হলো গো খালা। ও মা গো, ও বাবা গো, এবার কি হবে গো? হোসে আমার একমাত্র ছেলে সুবল। ও সুবল রে, চল তো গিয়ে দেখি বাসা। এ দৃশ্য তুমি সহ্য করতে পারবে না খালা। যা করার এবার আমাকেই করতে হবে। আমিও যাবো বাবু, চল। কাঁদতে কাঁদতে মা আর বিমল এলো পুকুর পাড়ে। ওরে সুবল ভাই, তুই একটা বিয়েও করলি না, সংসারীও হলি না। কিসের এত দুঃখ ছিল তোর যে পুকুরে ডুবে মরতে গেলি? আর একটু সামনে গেলেই নদী ছিল, নদীর পবিত্র পানিতে মরতি। বিমলের কথায় সুবল জেগে উঠল। কি হয়েছে বিমল ভাই? তুমি এমন করে কাঁদছো কেন? ও কি মা, তুমি এই অবেলায় পুকুর পাড়ে কেন এসেছো? আমায় বিমল খবর দিল তুই নাকি পুকুরে ডুবে গেছিস। তা ডুবে গিয়ে উঠে এলি কেমন করে বাবা? আমি ঘুমাচ্ছিলাম মা, এত গরম, আমাকে আর কে বাতাস করবে বলো তো? তাই তো পানিতে ঘুমাচ্ছিলাম। আর ঘুমোতে হবে না রে বাবা, চল এবার ঘরে চল। সারাদিন কিচ্ছুটি খাসনি, তোর কি খিদে তৃষ্ণে কিছু পায় না বাবা? সুবল আর ওর মা চলে গেল। পোড়া কপাল আমার, কি ভাবলাম কি হলো। আমার সাথে সব সময় এমনই হয়। আমি ঘরে যাই, দেরি হলে গিন্নি আমাকে আস্ত রাখবে না।
সুবল তার মায়ের রান্না করা খাবার খেয়ে মায়ের পাশে বসলো। কাল হাটে যাস বাবা, ঘরে আনাজ বাড়ন্ত। হ্যাঁ মা, কাল হাটে যাব। চাষের জন্য সার আর বীজ কিনতে হবে, কিন্তু গতবারের খরাতে খুব একটা ভালো ফসল হয়নি। টাকা কড়িও বিশেষ নেই, কি করে যে দিন চলবে সেটা নিয়েই ভাবছি। এত চিন্তা করিস না বাবা, তুই কি কিছু চাষ করতে চাস? ভাবছি আলুর চাষ করব মা, আলুর চাহিদা অনেক, বাজারে ভালো দামও আছে। অযথা সার কিনে কেন টাকা নষ্ট করবি বাবা? জানিস তো খরায় সব ফসল নষ্ট হলে তোর বাবা জমিতে গোবর আর তরকারির খোসা সার হিসেবে দিত, আর ফলনও ভালো হতো। আর সার কেনার টাকায় আমাদের বাকি দিনগুলো ভালোভাবে খেয়ে পরেই কেটে যাবে। বাহ মা, তুমি কত কিছু জানো। আমি কালই আলুর বীজ নিয়ে আসব, তুমি শুধু আমার জন্য দোয়া করো। মায়ের দোয়া সবসময় সাথে থাকে রে বাবা, মায়েদের দোয়া কখনো বিফলে যায় না। পরদিন সুবল আলুর বীজ কিনে এনে জমিতে চাষ শুরু করলো। এই আলুর ভালো ফলন হলে মাকে একটি নতুন শাড়ি কিনে দেব। মা ছাড়া আমার আর কে আছে? মা আলুর শাক খেতে ভালোবাসে। এই যে আলুর বীজ, তাড়াতাড়ি বড় হ বাপু, মাকে যেন টাটকা আলুর শাক খাওয়াতে পারি। কে সুবল ভাই, আলুর চাষ করছো নাকি? হ্যাঁ ভাই, তা তোমার খবর কি? এবার কি চাষ করবে? আমিও ভাবছি আলুর চাষই করব, কি বলো? তা বেশ তো, কিন্তু আকাশে মেঘের দেখা নেই, জমিতে পানি দেব কেমন করে বলো তো? কেন, সেচ আছে তো, সেচের পানি নিয়মিত দিলেই জমিতে ফাটল ধরবে না, ফসলও হবে, আর কদিন পর এমনিতেই বৃষ্টি হবে। সেচ? ওরে বাপরে, সে তো বেজায় খরচ। ফলন পেতে খরচ তো করতেই হবে ভাই। কিছুদিন পর কদিন পর সুবলের জমিতে আলুর শাক জন্মালো। গাছগুলো যেন হাসছিল। আরে বাহ, কত আলুর শাক! আমি বরং মায়ের জন্য কটা শাক নিয়ে যাই। তোমার আলুর ক্ষেত যেন হাসছে, আর আমার আলুর গাছগুলো রুগ্ন হয়ে আছে। কত সার দিচ্ছি, সেচ দিতে হবে তো। তুমি তো সেচ দাও না নিয়ম করে। আর সেচ দিয়ে কি হবে, আষাঢ় মাসে এমনিতেই বৃষ্টি নামবে। আমি চলি ভাই। আলুর শাক খেয়ে সুবলের মা তো খুব খুশি হলো। আহ, শাক তো নয়, যেন অমৃত, যেমন মিষ্টি তেমনি সুস্বাদু। এবারে তোর ফলন খুব ভালো হবে রে বাবা, তুই আলু তোলা শুরু করে দে। ঠিক আছে মা। ওদিকে এক ভিখারি বিমলের কাছে কটা আলু শাক চাইতে এলো। কতদিন একটু গরম ভাত খাইনি রে বাবা, সবজির এত দাম যে কেনার সাধ্য আমার নেই। ইস, যদি কটা আলু শাক পেতাম, নুন মরিচ দিয়ে ভর্তা করে খেতাম রে বাবা। এই, কে তুমি? আমার ক্ষেতের দিকে এমন নজর দিচ্ছ কেন? আমি এক অসহায় ভিখারি বাবা, আমায় কটা আলু শাক দেবে? আহা গো, তোমাকে দেব বলেই তো রোদে জল গায়ে মেখে পরিশ্রম করে আলুর চাষ করেছি। যাও, ভাগো এখান থেকে। আমার ক্ষেতের আশেপাশে দেখলে কিন্তু পিটিয়ে লাট করে দেব বলে দিলাম। যত সব আপদ। ভিখারি মন খারাপ করে এগিয়ে চলল। মাঠে তখন আলু তুলছিল সুবল। বাহ, বেশ ভালো ফলন হয়েছে তো। হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। আমি এক ভিখারি বাবা, খাবারের খোঁজে এগা ওগা ঘুরে বেড়াই। আমায় কটা আলু শাক দেবে বাবা? নিশ্চয় দেব। আমার মাও আলুর শাক খেতে খুব ভালোবাসে। নাও না, যে কটা ইচ্ছে নাও, আর এই আলুগুলোও নাও, তুমি খেয়েও। মানুষ তো আলু শাক দিতেই চায় না, আর তুমি আমায় সদ্য তোলা আলু দিচ্ছ। বাজারে নেবার আগে কাউকে ফসল দিলে যে বরকত কমে যায়, তুমি কি জানো না? সংসারে আমি আর আমার মা থাকি, আর যে 2 পয়সা কামাই হয় সে কামাই দিয়ে দিব্যি চলে যায়। তুমি অসহায়, বিধাতা হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তোমাকে ফিরিয়ে দিলে বিধাতা রাগ করবে। তুমি বড্ড ভালো, আমার কিছুই চাই না বাবা।
আমি বিধাতার দূত। আমি ভাগ্য পরীক্ষা করতে এসেছি। যে আমায় খালি হাতে ফিরিয়েছে সে শাঁসা পাবে, আর যে আমায় সাহায্য করতে এসেছে সে পাবে পুরস্কার। আমার পুরস্কার চাই না, আমি চাই গ্রামের সব চাষি ভাইদের ভালো ফলন হোক, সকলের মুখে হাসি থাকুক, সকলে সুখে থাকুক। তুমি বড্ড সরল, তোমার ভালো হবে। আলু বিক্রি করে সুবল অনেক টাকা পেল। সে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনলো। মা, ও মা। হ্যাঁ রে বাবা, বল, খিদে পেয়েছে? আসলে আজ আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তুই বস, আমি দেখছি কি করা যায়। সে হবেক্ষণ, এই নাও, দেখো তো কেমন হয়েছে। আরে বাহ, এটা কি সুন্দর, খুব ভালো হয়েছে বাবা। এই টাকাগুলো আলু বিক্রি করে পেয়েছি মা, এবার আমাদের সুদিন ফিরবে। বলছিলাম কি, বাড়ির সামনে বড় ক্ষেতটা তুই কিনে নে বাবা। দুটো ক্ষেত হলে ফলনও বাড়বে আর অনেক লোক কাজও করতে পারবে। ঠিক আছে মা, তাই হবে। মায়ের কথায় সুবল জমি কিনে ফেললো। কি খবর সুবল, তোমার তো ব্যাপারটাই আলাদা। তোমার এ কি হাল? আলু বিক্রি করে তেমন একটা আয় হয়নি গো। যদি একটা কাজ পেতাম। নিজের জমিকে ভালোবেসে আঁকড়ে ধরো আর মানুষকে সহায়তা করো, দেখবে তুমিও হাতে ফল পাবে। তুমি এ সময় কোথা থেকে আসছো? মায়ের কথায় বাড়ির সামনের ক্ষেতটা কিনে নিলাম, আজ চলি ভাই। হায় রে আলু, একজন তোকে চাষ করে জমি কিনছে আর আরেকজন তোকে চাষ করে পথে বসেছে। সবই আলুর কীর্তি।